দর্শক ৪৭তম বিসিএস নিয়ে এই মুহূর্তে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিব। আদিব, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। শুরুতে আপনার কাছে জানতে চাইবো, এই যে পরীক্ষা পেছানো নিয়ে যে দাবিটা শুরু করেছে, এটা কতটা যৌক্তিক এবং নতুন চাকরি প্রার্থীদের এই যে ৬০ দিনের মতন প্রস্তুতি নেওয়ার যে সময়, এটা কি আসলেই বাস্তবসম্মত নাকি এই আন্দোলনটা কেবল একটা চাপ সৃষ্টি করার জন্যই করা হচ্ছে, কি মনে হয় আপনার? আচ্ছা, দেখুন, আসলে পিএসসির যে আইন, সে আইন অনুযায়ী কিন্তু পিএসসি যে পরীক্ষার তারিখ নির্ধারণ করে এবং বিসিএস এর যে বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং যে রোডম্যাপ অনুযায়ী লিখিত, মৌখিক কিংবা অন্যান্য যে পরীক্ষাগুলো হওয়ার কথা, সেগুলো যেভাবে আছে এভাবে হওয়ার কথা। এখানে পরীক্ষার্থীদের কিন্তু দাবি জানানোর বা দাবি নিয়ে আন্দোলনে নামার আসলে কোনো আইনই নেই। অর্থাৎ পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটি একেবারে স্বায়ত্তশাসিত, তারা সেভাবেই চলে এবং এখানে পরীক্ষার্থীদের আসলে দাবি জানানোর কোনো সুযোগ নেই। কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে এই ৫ আগস্টের পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে পিএসসির কাছে প্রার্থীরা গেছেন এবং পিএসসি অনেকাংশে অনেক দাবি মেনে নিয়েছে, যার ফলেই কিন্তু এই মুভমেন্টটা আরও বেশি বাড়ছে এবং শিক্ষার্থীরা যে কোনো সময় যে কোনো দাবি নিয়ে আন্দোলন করতে যাচ্ছে। এখন এটা যৌক্তিক নাকি অযৌক্তিক, এই প্রশ্নটা আসলে দুই পাশে দুই রকম। পিএসসি বলছে যে এটি অযৌক্তিক এবং এর কোনো মানে বিধি অনুযায়ী কোনো নিয়মই নেই, আর প্রার্থীরা বলছেন যে এটা তাদের যৌক্তিক দাবি, এটা যদি না মানা হয় তাহলে তাদের সঙ্গে বৈষম্য হবে। আপনি যেটি বলছিলেন যে আসলে ৬০ দিন কি পর্যাপ্ত সময়, আসলে ৬০ দিনের এই বিষয়টা প্রার্থীরা বলছেন যে আসলে প্রিলিমিনারি পরীক্ষার যে ফল প্রকাশ হয়েছে সেই প্রকাশের পর থেকে ৬০ দিন ধরা হচ্ছে। কিন্তু আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে পিএসসি কিন্তু গত ৩রা জুন তারিখ ঘোষণা করেছিল যে আগামী ২৭শে নভেম্বর লিখিত পরীক্ষা হবে। সেই হিসাব করলে কিন্তু প্রায় ৬ মাস প্রার্থীরা সময় পাচ্ছেন। আর সেক্ষেত্রে এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে কিন্তু নানা মহলে প্রশ্ন আছে। একদমই তাই। এবং পিসি কিন্তু একটা কথা বলেছে যে যদি তারিখ পেছানো হয় পরীক্ষা, তাহলে রোডম্যাপও ঝুঁকিতে পড়বে, এবং পাশাপাশি আরেকটি কথা বললো যে পিছিয়ে গেলে নির্বাচনের আগে পরীক্ষা নেওয়া অসম্ভব। এই পিএসসির দাবিটি কতটুকু যৌক্তিক বলে আপনার মনে হয়? পিএসসি এই বিষয়টি গতকাল প্রেস বিজ্ঞপ্তি দিয়েও আসলে সবাইকে জানিয়েছে যে পিএসসি, আপনি জানেন যে গত জুনে তারা 10টি বিসিএস এর একটি রোডম্যাপ প্রকাশ করেছে। অর্থাৎ আমাদের পিএসসির যে একটি সমস্যা দীর্ঘদিন ধরে বয়ে বেড়াচ্ছে, সেটি হলো 1 বছরের একটি বিসিএস শেষ করার কথা। প্রতি বছরই একটি করে বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা, কিন্তু ওই বিসিএসটি শেষ করতে কমপক্ষে 3.5 থেকে 4 বছর সময় লেগে যায়। এতে কিন্তু অনেক চাকরি প্রার্থীর মূল্যবান সময়, অর্থাৎ তারা পড়ালেখা শেষ করে যে কর্মজীবনে প্রবেশ করবে, এটি দীর্ঘসূত্রতা তৈরি হয়। তো সেক্ষেত্রে পিএসসি চেয়েছিল যে এই জট কাটিয়ে আগের বিগত আওয়ামী লীগ সরকার আমলে যে সমস্যাটা ছিল দীর্ঘদিন ধরে, সেই সমস্যা কাটিয়ে তারা আসলে প্রতি বছর একটি করে বিসিএস শেষ করতে চায়। সেক্ষেত্রে তারা যে রোডম্যাপ প্রকাশ করেছিল সেখানে কিন্তু একদম স্পষ্টভাবে কোন বিসিএস এর লিখিত পরীক্ষা কবে হবে, মৌখিক পরীক্ষা শুরু হবে কবে, শেষ হবে কবে এবং সম্ভাব্য ফল প্রকাশের একটি তারিখ কিন্তু তারা দিয়েছিল। এবং এরই মধ্যে আমরা দেখছি যে অলরেডি 3টি বিসিএস এর রেজাল্ট কিন্তু সেইভাবে পাবলিশড হয়েছে। এ নিয়ে কিন্তু প্রার্থীদের মধ্যে অনেকের মধ্যেই বেশ সন্তোষজনক অবস্থা। সেক্ষেত্রে এই যে রোডম্যাপ যেটি দেওয়া আছে, ২৭শে নভেম্বর ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা হবে এবং এই লিখিত পরীক্ষার পরে খুব দ্রুত সময়ে ৪৭তম বিসিএস এর যে চূড়ান্ত সুপারিশ সেটি করবে। এই ক্ষেত্রে কিন্তু যদি এই পরীক্ষাটা পিছিয়ে যায় তাহলে কোনোভাবেই আর জাতীয় নির্বাচনের আগে নেওয়া সম্ভব নয়। ফলে সম্ভব না হলে যদি আমরা ধরেই নিই যে সরকার গঠন হবে ফেব্রুয়ারি নির্বাচনের পর, তাহলে মার্চ এপ্রিল, সেই সময় আপনি জানেন যে রমজান মাস আসছে, তারপর ঈদুল আজহা, ঈদুল ফিতর সহ বিভিন্ন ধরনের বড় ধরনের ছুটি রয়েছে। ফলে এই পরীক্ষাটি আসলে প্রায় 1 বছরের মতো পিছিয়ে যাবে এখন যদি পরীক্ষাটা না নেয়। ফলে পিএসসির এই দাবি অনেকাংশেই যৌক্তিক এবং পিএসসি আসলে রোডম্যাপ যে ব্রেক করবে যদি ২৭শে নভেম্বর পরীক্ষাটা না নিতে পারে। একদমই তাই, আমি আপনার সাথে একমত। এবং এখানে একটু বলতে চাই যে পুরনো প্রার্থী বনাম নতুন প্রার্থীদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছে। পুরাতনরা চাচ্ছে যে নির্দিষ্ট সময় পরীক্ষাটা হোক, বাট নতুন প্রার্থীরা চাচ্ছে যে পরীক্ষার সময়টা পেছানো হোক। তো এই যে বিরোধ, এটা আসলে কি বিশেষ পরীক্ষার উপরে কোনো প্রভাব ফেলতে পারে, কি মনে হয় আপনার? অবশ্যই, আসলে এটাও আসলে নতুন প্রার্থীদের কিন্তু আমরা যেটি বলছি যে পিএসসির বিধিতে নেই, কিংবা এটি আসলে তাদের যৌক্তিক বা অযৌক্তিক যে প্রশ্ন আসছে, এখানে কিন্তু আমাদের দীর্ঘদিনের একটি জট টেনে নিয়ে আসতে হচ্ছে। ফলে আমরা দেখব যে আসলে আমাদের বিসিএস গুলোতে সাধারণত 24 বা 25 বছর বয়স থেকে একজন প্রার্থী বিসিএস এর আবেদন শুরু করেন এবং
তার যে চাকরি জীবনের বয়স এখন 32 বছর করা হয়েছে, সেই সময়ে অন্তত 4টি বা 5টি বিসিএস সে আবেদন করার সুযোগ পায়। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে 3 লাখ বা 3.5 লাখ প্রার্থী যখন একটা বিসিএস আবেদন করে, সেখান থেকে 10,500 বা 11,000 12,000 প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হয়। তাদের মধ্যে কিন্তু অধিকাংশই থাকে বিগত সময়েও বিসিএস এ ক্যাডার হয়ে কর্মরত, অথবা অনেকে আছেন যে একাধিকবার লিখিত পরীক্ষা দিয়েছেন, একাধিকবার লিখিত পরীক্ষার বসার একটি অভিজ্ঞতা তাদের আছে। ফলে এই যে নতুন এবং পুরনো, এবার যেটি হয়েছে যে নতুন কিছু প্রার্থী কিন্তু এই বিসিএস এ পাশ করেছে, এবং অনেকেই আছে, আমি খোঁজ নিয়ে দেখেছি, তারা সবেমাত্র স্নাতক শেষ করেছে, এখনো স্নাতকোত্তরে অধ্যয়নরত। ফলে তাদের যে ক্যাম্পাস জীবনের যে পড়ালেখা বা ছাত্র জীবনের যে পড়ালেখা, সেটির সঙ্গে অর্থাৎ মাস্টার্সের সঙ্গে একই সঙ্গে বিসিএস এর প্রস্তুতি নিতে হচ্ছে। এই জন্যই কিন্তু আসলে এই নতুন প্রার্থীরা চাচ্ছেন যে তারাও স্পষ্ট এটি জানেন যে যদি কোনোভাবে এই পরীক্ষাটা এখন পিছিয়ে দেওয়া যায়, তাহলে অন্তত 6 মাস বা 1 বছরের মতো সময় তারা পেয়ে যাবেন। কিন্তু যারা আসলে পুরনো প্রার্থী, তাদের বয়স শেষের দিকে, তারা চাচ্ছেন না কোনোভাবেই আর তাদের যে প্রস্তুতির মোমেন্টামটা আছে সেটি নষ্ট করতে। এই জন্য তারা কিন্তু অনেকেই লিখিতভাবে আবার পিএসসিকে জানিয়েছেন যে আমরা যথাসময়ে পরীক্ষা চাই। ফলে নতুন এবং পুরাতনদের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আসলে খুব সহসাই শেষ হবে না, এবং যদি শেষ না হয় তাহলে নতুন এবং পুরনোরা যদি পাল্টাপাল্টি লিখিত অভিযোগ এবং আন্দোলনে নামেন, সেক্ষেত্রে কিন্তু পিএসসির যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটি ব্যাহত হতে পারে। একদমই তাই দীপ, এবং যেমনটা দেখা যাচ্ছে যে তারা আন্দোলনকারীরা রেল অবরোধ এবং অনশনেরও বিভিন্ন হুঁশিয়ারি দিয়ে আসছে। এই যে কথায় কথায় আমরা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে নেমে রেলপথ অবরোধ বা সড়ক অবরোধ বা এই অনশনের হুঁশিয়ারিগুলো দিয়ে আসছি ন্যায্য দাবি আদায়ের জন্য, এটা আসলে কতখানি যৌক্তিক বলে আপনি মনে করেন? না, নিঃসন্দেহে আসলে রেলপথ অবরোধ বা সড়কপথ অবরোধ এটি আসলে আন্দোলনের কোনো যৌক্তিক উপায় না বা পন্থা না। অবশ্যই অনশনের যে বিষয়টি আপনি বললেন, কিংবা মানববন্ধন কিংবা স্মারকলিপি দেওয়া, এই বিষয়গুলো বিভিন্নভাবে স্বীকৃত এবং এটি শান্তিপূর্ণ কর্মসূচি। কিন্তু আমরা যদি দেখি যে খুলনা, রাজশাহী, ময়মনসিংহের যে 3টি রুটে রেলপথ অবরোধ করার ফলে কিন্তু বাংলাদেশে ঢাকা থেকে যদি আমি ধরি, তাহলে এখান থেকে পূর্ব অঞ্চল, পশ্চিম অঞ্চলের যে রেলপথগুলো, সেগুলো মোটামুটি সবই ব্লক হয়ে যায়। আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেসব 47তম বিসিএস এর প্রার্থীরা আছেন, তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও যুক্ত হয়ে সেখানে কিন্তু রেলপথ অবরোধ করেছিল এবং দীর্ঘ 8 ঘন্টা রেল চলাচল বন্ধ। এবং ওই সময় আমি কিন্তু রাজশাহীর একজন যাত্রীর সঙ্গে আমার কথা হচ্ছিল, সে তার ঢাকাতে তার জরুরি কাজে আসা দরকার, সে ট্রেনের টিকিট কেটেছে, কিন্তু নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়েনি। যে ট্রেন বিকাল 3টায় ছাড়ার কথা, সেটি রাত 1টার সময় সেই ট্রেন রাজশাহী থেকে ছেড়ে আসছে। এতে কিন্তু ওই ট্রেনে অন্তত 1,500 থেকে 2,000 যাত্রী ছিল, তারা কিন্তু তীব্র ভোগান্তির মুখে পড়েছেন। একইভাবে ময়মনসিংহ যে ব্লকেড হয়েছে বাকরিবির শিক্ষার্থীরা, সেখানেও কিন্তু একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এছাড়া শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা, এরপর বিভিন্ন রাস্তা কিংবা পয়েন্টে বিভিন্ন অবরোধের ঘটনা ঘটেছে। এগুলো আসলে যৌক্তিক নয়, এবং শিক্ষার্থীদের এই ধরনের বারবার দফায় দফায় এই ধরনের মুভমেন্টের কারণে কিন্তু সাধারণ মানুষ যারা, তারা আসলে শিক্ষার্থীদের প্রতি ক্রমে ক্ষুব্ধ হয়ে উঠছেন, বিশেষ করে এই চাকরি প্রার্থী এবং শিক্ষার্থীদের প্রতি। ফলে এটি আসলে কোনোভাবেই যৌক্তিক কোনো পন্থা না, এবং তবে তারা স্মারকলিপি দেওয়া, অনশন কিংবা শান্তিপূর্ণ উপায়ে দাবি দেওয়া জানাতে পারে। এটি তাদের রাইটস আর কি বলা যায়, নাগরিক অধিকার। একদমই তাই আদিব। এবং পিএসসি যে কথাটা বলছে যে দীর্ঘদিন প্রশ্নপত্র সংরক্ষণের একটা ঝুঁকি থাকে, এবং পাশাপাশি নিরাপত্তার একটা ব্যাপার থাকে, জটের একটা ব্যাপার থাকে, পিএসসির এই দাবিগুলো আসলে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? জট বিষয়ে পিএসসি যে দাবি বা যে লিখিত একেবারে প্রার্থীদেরকে জানিয়ে একটি বিষয় স্পষ্ট করেছে, সেটি কিন্তু আসলে একেবারেই যৌক্তিক। যে দীর্ঘদিনের যে জট, সেই জটটা যদি কাটাতে হয়, তাহলে অবশ্যই কিন্তু পিএসসি যে রোডম্যাপটা প্রকাশ করেছে, সেই অনুযায়ী পরীক্ষাগুলো নেওয়া দরকার। আর প্রশ্নপত্রে যে বিষয়টি বললেন, এটি কিন্তু আসলে একটি লম্বা প্রসেস। যে লিখিত পরীক্ষার যখন অন্তত 7টি বা 8টি বিষয়ের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতে হয়, তখন কিন্তু অন্তত 5 জন প্রশ্ন, মানে যারা প্রণয়ন করেন, তাদের কাছ থেকে আলাদাভাবে প্রশ্ন নেওয়া হয়। সেই প্রশ্ন আবার সংমিশ্রণ করে, মডারেট করে সেটি প্রস্তুত করতে হয়। এবং এই প্রশ্ন তৈরির পর কিন্তু খুবই নিরাপত্তার সঙ্গে, আপনি জানেন যে বিসিএস এর প্রশ্নপত্র ফাঁসের অনেক ঘটনা আমাদের দেশে আছে, এবং এই নিয়ে অনেক ধরনের কেলেঙ্কারির বিষয়গুলো সামনে এসেছে। ফলে এটি বিজি প্রেসে পাঠানো এবং সেখানে খুব নিরাপত্তার সঙ্গে সেই প্রশ্নটা ছাপিয়ে নিয়ে আসা, সেটি কিন্তু আসলে খুবই স্পর্শকাতর ব্যাপার। ফলে এই যে এখন 27শে নভেম্বর পরীক্ষা, আজকে 24শে নভেম্বর, অর্থাৎ এবারের প্রশ্নপত্র তৈরি করা, মডারেট করা এবং ছাপানোর কাজ সম্পূর্ণ শেষ। এবং যে 8টি বিভাগীয় শহরে পরীক্ষা হয়, সেখানে কিন্তু অন্তত 150টির
মতো কেন্দ্র, সেই কেন্দ্রগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং সেই কেন্দ্রগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র হয়, সেখানে ছুটি দেওয়া হয়েছে। ফলে একটা বড় ধরনের কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ কিন্তু পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন করেছে পিএসসি। এখন যদি কোনোভাবে এই পরীক্ষাটা পিছিয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ নতুনভাবে আবার প্রশ্ন তৈরি করতে হবে, কারণ ৩-৪ মাস এই প্রশ্নটা যদি আপনি পিএসসির বাংকারেও রাখে তাহলেও কিন্তু আসলে পরবর্তীতে এই প্রশ্ন পরীক্ষা নিলে সেটা নিয়ে প্রশ্ন ওঠে এবং এটা নিয়ে কিন্তু একটা নিরাপত্তা ঝুঁকি তো থেকেই যায়। নিরাপত্তা ঝুঁকি থাকে এবং ফাঁস হওয়ার বড় ধরনের ঝুঁকি থাকে। ফলে জট এবং প্রশ্নপত্রের যে নিরাপত্তা, এই বিষয়ে পিএসসির যে বক্তব্য সেটি কিন্তু একেবারে স্পষ্ট এবং সেটা অনেক ক্ষেত্রেই যৌক্তিক। ফলে শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি পিএসসি মানতে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তারা মানতে পারছে না, তাদের কোনো সাড়া নেই পিএসসির। পিএসসি বলছে 27 নভেম্বর থেকেই 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আদিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।